স্বাধীনতার এই মহান উৎসব ১৪০ কোটিরও সংকল্পের উৎসব। স্বাধীনতার এই উৎসব সামগ্রিক সাফল্যের উৎসব, গৌরবের উৎসব, প্রতিটি হৃদয় উৎসাহে পরিপূর্ণ। দেশ একতার চেতনাকে প্রতি মুহূর্তে আরও শক্তিশালী করে তুলছে। ১৪০ কোটি দেশবাসী আজ তিরঙ্গার রঙে রঙিন হয়ে উঠেছে। প্রতিটি ঘরে তিরঙ্গা। ভারতের প্রতিটি কোণা থেকে, মরুভূমি হোক বা হিমালয় শৃঙ্গ, সমুদ্রের উপকূল হোক বা ঘন জনবসতি, সব দিক থেকে একই গুঞ্জন, একই জয়ধ্বনি। আমাদের প্রাণের থেকে প্রিয় মাতৃভূমির জয়গান। আমার প্রিয় দেশবাসী, ১৯৪৭ সালে অনন্ত সম্ভাবনাকে সঙ্গে নিয়ে, কোটি কোটি বাহুর সামর্থ্যকে সঙ্গে নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। দেশের আকাঙ্ক্ষা ডানা মেলেছিল, তবে চ্যালেঞ্জ আরও বেশি ছিল। পূজনীয় বাপুজির দেখানো পথে চলে সংবিধান সভার সদস্যেরা অত্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ভারতের সংবিধান গত ৭৫ বছর ধরে বাতিস্তম্ভের মতো আমাদের পথ প্রদর্শন করেছে। ভারতের সংবিধানের রচয়িতারা অনেক বিদগ্ধ মহাপুরুষ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বাবা সাহেব আম্বেদকর, পণ্ডিত নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। শুধু এরাই নন, আমাদের নারী শক্তির অবদান কম ছিল না। হংসা মেহতা, দাক্ষায়ণী, বেলাউধনের মতো বিদুষীরা ভারতীয় সংবিধানকে শক্তিশালী করতে নিজেদের ভূমিকা পালন করেছেন। আজ আমি লালকেল্লার প্রাকার থেকে দেশকে পথ দেখানো সংবিধান নির্মাতাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার প্রিয় দেশবাসী, আমরা আজ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মতিথিও উদযাপন করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের সংবিধানের জন্য আত্মবলিদান দেওয়া দেশের প্রথম মহাপুরুষ ছিলেন। সংবিধানের জন্য বলিদান, অনুচ্ছেদ ৩৭০-এর দেওয়ালকে সরিয়ে এক দেশ, এক সংবিধানের মন্ত্রকে আমরা যখন বাস্তবায়িত করেছি, তখন আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যথাযথ শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। লালকেল্লায় আজ অসংখ্য মহানুভব উপস্থিত আছেন। দূর সুদূর গ্রামের পঞ্চায়েত প্রতিনিধিরা আছেন, দ্রোণ দিদিদের প্রতিনিধি আছেন, লাখপতি দিদিদের প্রতিনিধিরা আছেন, ক্রীড়া জগতের প্রতিনিধিরা আছেন। রাষ্ট্রজীবনে কিছু না কিছু অবদান রাখা ব্যক্তিরা আছেন। এক প্রকার আমার চোখের সামনে ক্ষুদ্র ভারতকে দর্শন করছি। আজ প্রযুক্তির মাধ্যমে বিশাল ভারতের সঙ্গে লালকেল্লা সংযুক্ত হয়ে গেছে। আমি স্বাধীনতার এই মহৎ উৎসবে দেশবাসীদের, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ভারত প্রেমীদের, আমাদের বন্ধুদের অনেক অনেক অভিনন্দন জানাই। আমার প্রিয় দেশবাসী, প্রকৃতি আমাদের সকলের পরীক্ষা নিচ্ছেন। গত কিছুদিনে প্রাকৃতিক বিপর্যয়, ভূমিধস, মেঘ ভেঙে যাওয়া, না জানি কত কত বিপদের আমরা মুখোমুখি হয়েছি। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে উদ্ধার এবং পুনর্বাসনের কাজে সম্পূর্ণ শক্তি দিয়ে নিয়োজিত আছে। আজ ১৫ই অগাস্টের এক বিশেষ মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, আমার খুব গর্ব হচ্ছে। আজ আমি লালকেল্লার প্রাকার থেকে অপারেশন সিঁদুরের বীর সৈনিকদের স্যালুট জানানোর সুযোগ পেয়েছি। আমাদের বীর সৈনিকেরা শত্রুদের তাদের কল্পনাতীত সাজা দিয়েছে। ২২শে এপ্রিল পেহেলগাঁওতে সীমান্ত পার থেকে আসা সন্ত্রাসীরা যেভাবে হত্যালীলা চালিয়েছে, ধর্ম জিজ্ঞেস করে করে লোকেদের হত্যা করেছে, স্ত্রীদের সামনে স্বামীদের গুলি করেছে, শিশুদের সামনে তার পিতাকে হত্যা করেছে, তাতে সমগ্র ভারত আক্রোশে পরিপূর্ণ হয়েছিল। সারা পৃথিবী এই রকম নরসংহারে চমকে উঠেছিল। আমার প্রিয় দেশবাসী, অপারেশন সিঁদুর সেই আক্রোশের বহিঃপ্রকাশ। ২২ তারিখের পর আমরা আমাদের সেনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। রণনীতি ঠিক করুক, লক্ষ্য স্থির করুক, সময় নির্ধারণ করুক, এবং আমাদের সেনারা তা করে দেখিয়েছে, যা কয়েক দশকে হয়নি। কয়েকশো কিলোমিটার এলাকার ভেতরে ঢুকে
সন্ত্রাসের কেন্দ্রগুলি ধূলিসাৎ করেছে, আতঙ্কের ঘাঁটিগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। পাকিস্তানের ঘুম উড়ে গেছে। পাকিস্তানে হওয়া এই ধ্বংসলীলা এত বড় মাপের যে প্রতিদিন নতুন নতুন রহস্য ভেদ হচ্ছে, নতুন নতুন তথ্য আসছে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশ কয়েক দশক ধরে সন্ত্রাস সহ্য করেছে, দেশের বুক ঝাঁঝরা হয়েছে। কিন্তু এখন আমরা এক নতুন পদ্ধতি স্থির করেছি। সন্ত্রাসকে আর সন্ত্রাসবাদীদের লালন পালনকারী, সন্ত্রাসবাদীদের শক্তি যোগানদাতাদের আমরা পৃথকভাবে দেখব না। তারা সকলেই মানবতার শত্রু, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন ভারত স্থির করেছে পারমাণবিক হুমকি আমরা সহ্য করব না। পারমাণবিক ব্ল্যাকমেল দীর্ঘদিন ধরে চলেছে, এখন আর ব্ল্যাকমেল সহ্য করা হবে না। এরপরেও শত্রুরা যদি এই চেষ্টা করে যায়, তাহলে সেনা ঠিক করবে, সেনা যে সময় ঠিক করবে, সেনার শর্তে, সেনার সময়, সেনার পদ্ধতিতে, সেনার লক্ষ্য আমরা বাস্তবায়িত করব। আমরা যথাযথ প্রত্যুত্তর দেব। আমার প্রিয় দেশবাসী, এখন আমরা ঠিক করেছি জল এবং রক্ত একসঙ্গে বইবে না। দেশবাসী বুঝে গেছে সিন্ধু সমঝোতা কতটা অন্যায়, কতটা একতরফা ছিল। ভারত থেকে বয়ে যাওয়া নদীর জল শত্রুর জমিতে সেচ দিত, আর আমাদের দেশের কৃষকরা জলের অভাবে পিপাসিত ছিল। সেই সমঝোতা 70 বছর ধরে আমার দেশের কৃষকদের অকল্পনীয় ক্ষতি করেছে। এখন ভারতের প্রাপ্য যে জল রয়েছে, তার উপর অধিকার শুধুমাত্র ভারতের, ভারতের কৃষকদের। ভারত সিন্ধু সমঝোতাকে অনেক দশক ধরে সহ্য করেছে, সেই সনদকে আর সহ্য করা হবে না। কৃষকের হিতে, রাষ্ট্রের হিতে এই সমঝোতা আমাদের কাছে মঞ্জুর নয়। আমার প্রিয় দেশবাসী, স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ বলিদান দিয়েছেন, নিজের যৌবন বিসর্জন দিয়েছেন, জেলে জীবন কাটিয়ে দিয়েছেন, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেছেন। কিছু নেওয়ার, পাওয়ার বা হওয়ার জন্য নয়, মা ভারতীর স্বাভিমানের জন্য, কোটি কোটি মানুষের স্বাধীনতার জন্য, দাসত্বের শৃঙ্খল ভাঙার জন্য। আর মনের মধ্যে ছিল একটাই ভাবনা, স্বাভিমান। বন্ধুরা, দাসত্ব আমাদের দরিদ্র করে দিয়েছিল, দাসত্ব আমাদের নির্ভরশীল বানিয়ে দিয়েছিল, আর আমাদের এই নির্ভরতা বেড়েই চলল। আমরা সবাই জানি, স্বাধীনতা পাওয়ার পরে কোটি কোটি মানুষের ক্ষুধা নিবারণ একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই আমাদের দেশের কৃষকরা, যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অন্নের ভাণ্ডার ভর্তি করে দিয়েছিলেন, খাদ্য সামগ্রীর ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলেছিলেন। একটি রাষ্ট্রের ক্ষেত্রে আত্মসম্মানের সবথেকে বড় প্রমাণ আজও তার আত্মনির্ভরতা। আমার প্রিয় দেশবাসী, বিকশিত ভারতের ভিত্তিও হল আত্মনির্ভর ভারত। যে অন্যের ওপর বেশি করে নির্ভরশীল থাকে, তার স্বাধীনতার ওপর তত বড় প্রশ্ন চিহ্ন লেগে যায়। আর দুর্ভাগ্য তো তখনই আসে যখন নির্ভরতার অভ্যেস তৈরি হয়ে যায়। টেরও পাওয়া যায় না কখন আমরা আত্মনির্ভরতা ছেড়ে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। এই অভ্যেস বিপদমুক্ত নয়, আর তাই প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে আত্মনির্ভর হওয়ার জন্য। আমার প্রিয় দেশবাসী, আত্মনির্ভরতার সম্পর্ক শুধুমাত্র আমদানি ও রপ্তানি, রুপিয়া পয়সা ডলার পাউন্ডে সীমিত নয়। এর অর্থ এত সীমিত নয়। আত্মনির্ভরতা আমাদের সামর্থ্যের সঙ্গে যুক্ত। আর যখন আত্মনির্ভরতা শেষ হতে থাকে, তখন সামর্থ্য নিরন্তর ক্ষীণ হতে থাকে। আর এই জন্য আমাদের সামর্থ্যকে টিকিয়ে রাখতে, অটুট রাখতে, বাড়িয়ে তুলতে আত্মনির্ভর হওয়া একান্ত প্রয়োজন। বন্ধুরা, আমরা অপারেশন সিঁদুরে দেখেছি মেড ইন ইন্ডিয়ার সাফল্য কেমন ছিল। শত্রুরাও বুঝতে পারেনি যে কোন অস্ত্র সেটা, কোন শক্তি সেটা, যা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিচ্ছিল তাদের। ভাবুন,
যদি আমরা আত্মনির্ভর না হতাম তবে এত তড়িৎ গতিতে কি আমরা করতে পারতাম অপারেশন সিঁদুর? জানা নেই কে সরবরাহ করবে, কি করব না, সব জিনিসপত্র পাওয়া যাবে কি না, এরই চিন্তা লেগে থাকতো মনে। কিন্তু মেড ইন ইন্ডিয়ার অস্ত্র আমাদের সঙ্গে ছিল, সেনার হাতে ছিল, আর এই জন্যেই বিনা চিন্তায় অবিচ্ছিন্নভাবে নির্দ্বিধায় আমাদের সেনা তাদের পরাক্রম দেখিয়ে চলল। গত 10 বছর ধরে ধারাবাহিকভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার মিশন নিয়ে চলেছি আমরা। এর পরিণাম দেখা যাচ্ছে এখন। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই আমি। এটা কেউ অস্বীকার করতে পারবে না, একবিংশ শতক প্রযুক্তিচালিত শতক। আর যখন এটা প্রযুক্তিচালিত এবং ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই, ইতিহাস সাক্ষী রয়েছে যে যে দেশ প্রযুক্তির ক্ষেত্রে বলীয়ান হয়েছে সেই দেশ উন্নয়নের সব সীমা ছাড়িয়ে গিয়েছে, উন্নয়নের শিখর স্পর্শ করেছে। আর্থিক শক্তি নতুন উচ্চতায় পৌঁছে যায়। আমরা যখন প্রযুক্তির নতুন নতুন দিকের কথা আলোচনা করি, তখন আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সেমিকন্ডাক্টরের প্রতি। উদাহরণ হিসাবে বলছি, আমি এই লালকেল্লায় কোনো সরকারের সমালোচনা করার জন্য উপস্থিত হইনি, তা করতেও চাই না আমি। কিন্তু দেশের তরুণ প্রজন্মের কাছে এই তথ্য থাকাটাও ততটাই জরুরি। 50-60 বছর আগে সেমিকন্ডাক্টর নিয়ে আমাদের দেশে ফাইল চালু হয়। 50-60 বছর আগে একটি কারখানা বানানোর ভাবনা চিন্তা শুরু হয়। আপনারা আমাদের তরুণ সমাজ জেনে অবাক হবেন যে আজ সেমিকন্ডাক্টর যা গোটা দুনিয়ার শক্তি হয়ে উঠেছে, 50-60 বছর আগে সেই ভাবনা, সেই সব ফাইল আটকে গিয়েছিল, ঝুলে রয়েছিল, বিপথে চালিত হয়েছিল। সেমিকন্ডাক্টরের ভাবনারই ভ্রূণ হত্যা হয়ে গিয়েছিল। 50-60 বছর নষ্ট করে ফেলা হলো। আমাদের পরে অনেক দেশ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে, বিশ্বে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করছে। বন্ধুরা, আজ আমরা সেই ভাবধারা থেকে মুক্ত হয়ে মিশন মোডে সেমিকন্ডাক্টরকে নিয়ে এগিয়ে চলেছি। 6টা আলাদা আলাদা সেমিকন্ডাক্টর ইউনিট মাটির ওপর নির্মিত হয়েছে। 4টে নতুন ইউনিটকে আমরা ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছি। আর দেশবাসী, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম আর দুনিয়া জুড়ে ভারতের প্রযুক্তির অগ্রগতিকে উপলব্ধি করতে পারা মানুষজনকে আমি বলতে চাই, এই বছরের শেষ নাগাদ মেড ইন ইন্ডিয়া, ভারতে তৈরি, ভারতীয়দের তৈরি মেড ইন ইন্ডিয়া চিপস বাজারে চলে আসবে। আমি অন্য একটা উদাহরণ দিতে চাই। শক্তির ক্ষেত্রে আমরা সবাই জানি যে শক্তির ব্যাপারে আমরা অনেকগুলো দেশের ওপর নির্ভরশীল। পেট্রোল হোক, ডিজেল হোক, গ্যাস হোক, লক্ষ কোটি টাকা ব্যয় করে আমদানি করতে হয় আমাদের। এই সংকট থেকে মুক্ত করে দেশকে আত্মনির্ভর বানাতে হবে আমাদের। শক্তির ক্ষেত্রে আত্মনির্ভর বানানো খুব জরুরি। আমরা উদ্যোগ নিয়েছি, আর আজ 11 বছরে সৌরশক্তি 30 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা নতুন নতুন বাঁধ নির্মাণ করছি যাতে জলবিদ্যুতের সম্প্রসারণ ঘটে আর আমরা নির্মল শক্তি পেতে পারি। ভারত মিশন গ্রিন হাইড্রোজেনে আজ হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। ভবিষ্যতের শক্তিচিত্র মাথায় রেখে ভারত পরমাণু শক্তির ক্ষেত্রেও অনেক বড় উদ্যোগ নিচ্ছে। পরমাণু শক্তির ক্ষেত্রে 10টি নতুন পরমাণু চুল্লি দুরন্ত গতিতে কাজ করছে। 2047 অবধি, যা আমরা বিকশিত ভারতের লক্ষ্য বলে ধার্য করেছি, যখন দেশের স্বাধীনতা লাভের 100 বছর পূর্ণ হবে, তখন পরমাণু শক্তি ক্ষমতা 10 গুণেরও বেশি বাড়ানোর সংকল্প নিয়ে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, সংস্কার এক নিরন্তর প্রক্রিয়া। সময়ানুকূল পরিস্থিতি অনুসারে সংস্কার করে চলতে হয়। আর পরমাণু শক্তির ক্ষেত্রে অনেক বড় সংস্কার নিয়ে এসেছি। এখন অন্য বেসরকারি ক্ষেত্রের জন্য পরমাণু শক্তি উৎপাদনের দরজা উন্মুক্ত করেছি। আমরা শক্তিকে সংহত করতে চাই।
আমার প্রিয় দেশবাসী, বিশ্ব যখন আজ বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তিত, তখন আমি বিশ্বকেও জানাতে চাই যে ভারত স্থির করেছিল যে 2030-এর মধ্যে প্রয়োজনীয় শক্তির 50% নির্মল শক্তি ভারতে আমরা পৌঁছে দেব। এই লক্ষ্য আমাদের 2030 অবধি ছিল। আমার দেশবাসীর সামর্থ্য দেখুন, আমার দেশবাসীর সংকল্প দেখুন। বিকশিত ভারতের লক্ষ্যকে অর্জন করার জন্য সংকল্পবদ্ধ হয়ে তাদের অগ্রগতি দেখুন। আমরা যে লক্ষ্যমাত্রা 2030 সালের জন্য স্থির করেছিলাম, সেই 50% নির্মল শক্তির লক্ষ্যমাত্রা আমরা 2025 সালেই অর্জন করে ফেলেছি। 5 বছর আগেই আমরা হাসিল করে ফেলেছি। কারণ বিশ্বের প্রতিও আমরা ততটাই সংবেদনশীল, প্রকৃতির প্রতিও ততটাই দায়িত্বশীল মানুষ আমরা। আমার প্রিয় দেশবাসী, বাজেটের অনেক বড় একটা অংশ এই পেট্রোল, ডিজেল, গ্যাস এইসব আমদানি করার জন্য খরচ হতো। লক্ষ কোটি টাকা চলে যেত। যদি আমরা শক্তির ক্ষেত্রে পরনির্ভরশীল না হতাম, তবে এই অর্থ আমাদের দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগত। সেই অর্থ দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের দরিদ্র মানুষদের সংগ্রামে ব্যয় করা যেত। সেই অর্থ আমাদের কৃষকদের কল্যাণে কাজে লাগত। সেই অর্থ আমাদের দেশের গ্রামগুলির ছবি পাল্টাতে কাজে লাগত। কিন্তু সেই অর্থ আমাদের বিদেশে দিতে হচ্ছে। এখন আমরা আত্মনির্ভর হওয়ার অভিমুখে কাজ করছি। আমরা দেখেছি যে ভারত যুদ্ধের প্রত্যেক নতুন কৌশলকে মোকাবেলা করার ক্ষমতা রাখে। অপারেশন সিঁদুরে আমরা দেখিয়ে দিয়েছি প্রযুক্তির দিক দিয়ে আমাদের যা পারদর্শিতা ছিল। পাকিস্তান আমাদের সেনা আবাসে, আমাদের এয়ারবেসে, আমাদের সংবেদনশীল স্থানে, আমাদের আস্থার কেন্দ্রগুলিতে আমাদের নাগরিকদের ওপর মিসাইল, ড্রোন অগণিত মাত্রায় নিক্ষেপ করেছে। এটা আপনারা দেখেছেন। কিন্তু দেশকে সুরক্ষিত রাখার জন্য যে প্রয়াস বিগত 10 বছরে হয়েছে, তার ফলে তাদের প্রত্যেকটা হামলাকে আমাদের বীর সেনারা এবং আমাদের প্রযুক্তি খড়ের মতো ছন্নছাড়া করে দিয়েছে। বিন্দুমাত্র ক্ষতিও করতে পারেনি। আর তাই যখন যুদ্ধের ময়দানে প্রযুক্তির বিস্তার হচ্ছে, প্রযুক্তির আধিপত্য বৃদ্ধি পাচ্ছে, তখন রাষ্ট্রের সুরক্ষার জন্য, দেশবাসীর সুরক্ষার জন্য আমরা আজ যে দক্ষতা অর্জন করেছি তা আরও বিস্তার করা প্রয়োজন। আজ যে দক্ষতা আমরা পেয়েছি তাকে প্রতিনিয়ত আপগ্রেড করার দরকার আছে। আর তাই বন্ধুরা, আমরা একটা সংকল্প নিয়েছি। আমার আপনাদের আশীর্বাদ দরকার। কোটি কোটি দেশবাসীর আশীর্বাদ চাই। কারণ সমৃদ্ধি যতই থাকুক, সুরক্ষার প্রতি উদাসীনতা যদি বেড়ে যায়, সমৃদ্ধিও কোনো কাজে আসে না। আর সেজন্যই সুরক্ষার গুরুত্ব এত বেশি। আর তাই আমি লালকেল্লার প্রাচীর থেকে বলছি, আগামী 10 বছরে 2035 পর্যন্ত রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে, সেই সকল জায়গায় প্রযুক্তির নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সুরক্ষা কবচ দেওয়া হবে। এই সুরক্ষা কবচের বিস্তার প্রতিনিয়ত হতে থাকুক। দেশের প্রত্যেক নাগরিক সুরক্ষিত অনুভব করেন। যে কোনো প্রকারের প্রযুক্তি আমাদের ওপর হামলা করতে আসুক না কেন, আমাদের টেকনোলজি তাদের থেকে ভালো প্রমাণিত হয় যেন। আর তাই আগামী 10 বছর 2035 পর্যন্ত আমি এই রাষ্ট্রীয় সুরক্ষা কবচের বিস্তার করতে চাই, মজবুত করতে চাই, আধুনিক বানাতে চাই। আর তাই ভগবান শ্রীকৃষ্ণের থেকে অনুপ্রাণিত হয়ে শ্রীকৃষ্ণের যে সুদর্শন চক্র ছিল, ওই সুদর্শন চক্রের পথ বেছে নিয়েছি। আপনাদের অনেকের মনে থাকবে, যখন মহাভারতের যুদ্ধ চলছিল, শ্রীকৃষ্ণ নিজের সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিয়েছিলেন আর দিনের বেলায় অন্ধকার করে দিয়েছিলেন। সূর্যের আলোকে সুদর্শন চক্র দিয়ে ঢেকে দিয়েছিলেন। আর তখন অর্জুন যে শপথ নিয়েছিলেন জয়দ্রথকে বধ করার, সেই প্রতিজ্ঞা অর্জুন পূর্ণ করতে পেরেছিলেন। ওই সুদর্শন চক্র পরাক্রম আর রণনীতির পরিণাম ছিল। এবার দেশ সুদর্শন চক্র মিশন চালু করবে। এই মিশন সুদর্শন চক্র
একটি পাওয়ারফুল ওয়েপন সিস্টেম, যা শত্রুর আক্রমণকে নিউট্রালাইজ তো করবেই করবে, কিন্তু অনেক বেশি মাত্রায় শত্রুকে হিটব্যাক করবে। আমরা ভারতের মিশন সুদর্শন চক্রের জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছি। আগামী 10 বছরে আমরা একে প্রখরতার সঙ্গে আগে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রথমত, এই সম্পূর্ণ আধুনিক সিস্টেম এর জন্য গবেষণা, ডেভেলপমেন্ট, তার ম্যানুফ্যাকচারিং আমাদের দেশেই হোক, আমাদের দেশের যুব প্রতিভার হাত ধরেই হোক, দেশবাসীর মাধ্যমেই হোক। দ্বিতীয়ত, একটি এমন ব্যবস্থা হবে যা ওয়ারফেয়ারের নিরিখে ভবিষ্যতে কি কি সম্ভাবনা আছে সেই হিসেব নিকেশ করে +1 স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবে। আর তৃতীয়ত, সুদর্শন চক্রের শক্তি ছিল যে সেটি অত্যন্ত প্রিসাইজ, যেখানে যাবার সেখানেই যাবে, আবার শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসবে। এই সুদর্শন চক্র টার্গেটেড প্রিসাইজ অ্যাকশনকে বিস্তার করার ক্ষেত্রে এগিয়ে যাবে। আর তাই যুদ্ধের পরিবর্তনশীল প্রযুক্তির কথা মাথায় রেখে রাষ্ট্রের সুরক্ষা, নাগরিকদের সুরক্ষার জন্য আমি প্রতিশ্রুতির সঙ্গে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা দিচ্ছি। আমার প্রিয় দেশবাসী, যখন আমরা গণতন্ত্রের কথা বলি, স্বতন্ত্র ভারতের কথা বলি, তখন আমাদের সংবিধান আমাদের জন্য সর্বোচ্চ দীপস্তম্ভ হয়, আমাদের প্রেরণার কেন্দ্র হয়। কিন্তু আজ থেকে 50 বছর আগে ভারতের সংবিধানকে দাবিয়ে দেওয়া হয়েছিল, ভারতের সংবিধানের পিঠে ছুরির আঘাত করা হয়েছিল, দেশকে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছিল, ইমার্জেন্সি চালু করা হয়েছিল। ইমার্জেন্সির 50 বছর হতে চলেছে। দেশের কোনো প্রজন্মকেই সংবিধান হত্যার কথা ভুললে চলবে না। সংবিধান হত্যাকারী পাপীদের কখনো ভুলে যাওয়া উচিত নয়। আর আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রতি বিশ্বাসকে আরো মজবুত করে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাই আমাদের প্রেরণা। আমার প্রিয় দেশবাসী, এই লালকেল্লা থেকেই আমি 5টি শপথের কথা বলেছিলাম। আজ লালকেল্লা থেকে আরো একবার আমি আমার দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে না আমরা থামব, না আমরা মাথা নত হব। আমরা পরিশ্রমের পরাকাষ্ঠা তৈরি করব আর নিজেদের চোখের সামনে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলব। আমার প্রিয় দেশবাসীরা, আমাদের দ্বিতীয় শপথ ছিল আমরা আমাদের জীবনে, আমাদের ব্যবস্থাপনায়, আমাদের নিয়ম কানুন আর পরম্পরার দাসত্বের কোনো লক্ষণ টিকে থাকতে দেব না। আমরা সমস্ত রকম দাসত্ব থেকে মুক্তি পাবই। আমার প্রিয় দেশবাসীরা, আমরা নিজেদের ঐতিহ্যের প্রতি গর্ববোধ করব। আমাদের পরিচয়ের সবথেকে বড় অলংকার, সবচেয়ে বড় গয়না, মুকুটের সবচেয়ে সেরা মণি হল আমাদের ঐতিহ্য। আমাদের ঐতিহ্য আমাদের গর্বের বিষয়। আমাদের ঐতিহ্যের প্রতি আমরা গর্ববোধ করব। আমাদের প্রিয় দেশবাসী, এই সব কিছুর জন্য একতাই সবচেয়ে শক্তিশালী মন্ত্র। এই ঐকতানের বাঁধন যাতে কেউ কাটতে না পারে, সেটাই হবে আমাদের সামগ্রিক সংকল্প। আমার প্রিয় দেশবাসী, ভারত মাতার প্রতি নিজের কর্তব্য পালন করা কোনো পুজোর থেকে কোনো অংশে কম নয়, তপস্যার থেকে কম নয়, আরাধনার চেয়ে কম নয়। আর এই মনোভাব আমরা সবাই মাতৃভূমির কল্যাণের জন্য পরিশ্রমের পরাকাষ্ঠা প্রদর্শন করে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেদের উজাড় করে দেব, নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করব। আমাদের যতটুকু সামর্থ্য সবটুকু উজাড় করে দেওয়ার কোনো সুযোগ ছাড়ব না। শুধু তাই নয়, আমরা নতুন সুযোগ তৈরি করব। আর সুযোগ তৈরি করার পর আমাদের 140 কোটি দেশবাসীর শক্তি সঙ্গে নিয়ে চলতে থাকব, চলতে থাকব, চলতেই থাকব। আমার প্রিয় দেশবাসী, আমাদের মনে রাখতে হবে, 140 কোটি দেশবাসীকে মনে রাখতে হবে, পরিশ্রমের আগুনে যে পুড়েছে সেই ইতিহাস রচনা করেছে। যে ভেঙেছে অবেধ্য প্রাচীর, সময়ের মুখ সেই ঘুরিয়েছে। আর সময়ের গতিপথকে বদলানোর এটাই সময়, এটাই সঠিক সময়। আমার প্রিয় দেশবাসী,
আরও একবার স্বাধীনতা দিবসের এই পুণ্য লগ্নে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অভিবাদন জানাই। আমার সঙ্গে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভারত মাতার জয়, ভারত মাতার জয়, ভারত মাতার জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।